সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সুস্থতার পাশাপাশি তোমাদের লেখাপড়াও চালিয়ে যেতে হবে, থাকতে হবে মনের থেকে ভালো। আর শরীর এবং মন ভালো না থাকলে আমরা কিন্তু এই বর্তমানে যে করোনার দুর্যোগ, এটাকে জয় করতে পারবো না। তো সেই দিক থেকে আমাদের ঘরে থাকতে হবে, প্রয়োজনে বাইরে গেলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে, সরকারি যে নির্দেশনা সেটা মেনে চলতে হবে। তো আশা করি তোমরা সুস্থ থাকবে। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব সেই ক্লাসের দিকে চলে যাই। আমার আজকের ক্লাসে তোমাদেরকে প্রথমেই স্বাগত জানাই। প্রথমেই তোমাদের আমি টিউলিপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের মন ফুলের মতো সুন্দর থাকুক। স্বাগত তোমাদের আজকের ক্লাসে। আমরা আজকে যার উপরে ভিত্তি করে যে টপিকের উপরে ক্লাসটা নিব সেইটা বলার আগে আমি বলি যে আজকে আমরা ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্রের উপরে একটি ক্লাস নিব। দ্বিতীয় পত্রের যে টপিকের উপরে ক্লাসটা নেওয়া হবে সেটি হলো দিওয়ানি শাসনামলে বাংলা। আমি গত ক্লাসে বলেছিলাম যে 1764 সালে বক্সারের যুদ্ধের পর এই বাংলায় 1765 সাল থেকে দিওয়ানি লাভ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে মীর কাসিমকে পরাজিত করলো এবং প্রকৃতপক্ষে তারা কোম্পানি দেশে শাসন নিল, তখন থেকে কিন্তু কোম্পানির দুর্নীতি বিশৃঙ্খলা চরমে উঠতে থাকে। 1765 খ্রিস্টাব্দে এই দুর্নীতি এবং বিশৃঙ্খলাকে কিছুটা প্রশমিত করার জন্য দ্বিতীয়বারের মতো বাংলায় এসেছিলেন লর্ড ক্লাইভ। তিনি এসে বেশ কিছু নিয়ম নীতি চালু করেছিলেন। তাছাড়া অযোধ্যার নবাব এবং মোগল সম্রাট তাদের সাথেও তিনি আলোচনা করেছিলেন এবং আলোচনার পরিপ্রেক্ষিতেই দেখা যায় যে 26 লক্ষ টাকা তিনি বাংলার নবাবকে দেওয়ার জন্য সম্রাটের সাথে একটা চুক্তি করলেন এবং সেই টাকার বিনিময়েই বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি তিনি পেয়ে গেলেন। আর দ্বিতীয় শাহ আলম, তৎকালীন যে মোগল সম্রাট, তাকেও তিনি 73 লক্ষ টাকা বাৎসরিক দিতেন। এবং দেখা গেল যে এই যে কোম্পানির হাতে যে রাজস্ব ভার ছেড়ে দিলেন মোগল সম্রাট, তাতে করে দেখা গেল যে বাংলার নবাবকে খুব একটা পাত্তা না দিয়ে তারা তাদের ব্রিটিশ প্রভুত্ব এদেশে বিস্তার করার জন্য চেষ্টা করতে থাকলো। তো এই যে দিওয়ানি লাভ, এই দিওয়ানি লাভের গুরুত্বটা যদি আমরা দেখি, তো এটা পুরোপুরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে যায়। আমরা যদি দেখি যে দিওয়ানি লাভের ফলে রাজনৈতিক বিজয় তারা কি ধরনের অর্জন করেছিল, তাহলে আমরা দেখতে পাবো যে দিওয়ানি লাভের ফলে নবাবকে নামমাত্র সিংহাসনে বসিয়ে রেখে কোম্পানি সব ক্ষমতা অধিকার করে নিয়েছিল। অর্থনৈতিক বিজয়টা কোম্পানির বলতে গেলে এভাবে বলা লাগে যে কোম্পানি নিজের দেউলিয়া অবস্থা থেকে মুক্তি পায়। লর্ড ক্লাইভ বলেছিলেন এ ব্যাপারে যে এর ফলে সমস্ত খরচ বাদ দিলেও কোম্পানির খাঁটি মুনাফা হবে বছরে 12 কোটি টাকারও উপরে। ফলে এদেশে বাণিজ্য করার জন্য ইউরোপ থেকে কোম্পানির পুঁজি আনার আর দরকার পড়তো না, বরং বাংলা থেকে ব্যাপকভাবে অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে এবং তারই ফলশ্রুতিতে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ক্ষেত্র তৈরি হয়। আমরা এই দিওয়ানি লাভের আরেকটি গুরুত্বের কথা বলতে পারি যে ইংরেজ শাসনের সূত্রপাত এটার মাধ্যমেই। ইংরেজরা
এই দেওয়ানি লাভের সূত্র ধরেই ভারতবর্ষে প্রায় 200 বছর শাসন করেছে এবং ঐতিহাসিকরা একে বলেছেন যে একটি যুগান্তকারী ঘটনা। আসলে দেওয়ানি লাভ তথা অর্থ দপ্তর তারা নিয়ে যাওয়ার ফলে বাংলায় যে এত দুরবস্থা সৃষ্টি হয়েছিল এবং এর সাথে দেওয়ানির সাথে যে জিনিসটি পাশাপাশি এসছে সেটি হলো যে দ্বৈত শাসনের কথা। দেশ শাসনকে দুটি ভাগে ভাগ করে, একটা প্রশাসন আর একটা অর্থ। এভাবে আমরা দেখি যে একটা অভিনব একটা শাসন পদ্ধতি লর্ড ক্লাইভ তিনি বাংলায় চালু করলেন, যার নাম দেওয়া হয়েছে দ্বৈত শাসন। এই ইংরেজ কোম্পানির দ্বৈত শাসনের সময় আমরা দেখি কি যে দেওয়ানি লাভ করার পর ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন। এতে দিওয়ানি ও দেশ রক্ষার দায়িত্ব থাকে কোম্পানির হাতে। এখানে বলা দরকার যে এই যে তারা রাজস্ব নির্ধারণ করছেন এবং আদায় করতে গিয়ে তারা যে শক্তি অনেক সময় প্রয়োগ করতেন, সেই শক্তি প্রয়োগ করার অধিকার নবাব তথা মোগল সম্রাট তাদের দিয়েছিলেন, এই তাদেরও শূন্য থাকত। আর বিচার এবং শাসনভার থাকলো নবাবের হাতে। তাই দেখা যায় নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। ক্লাইভ সৈয়দ মোহাম্মদ রেজা খানকে বাংলার এবং সেতাব রায়কে বিহারের নায়েবে নাজিম নিযুক্ত করলেন এবং যার উপর দায়িত্ব ছিল রাজস্ব আদায়ের। অর্থাৎ বাংলার যে নবাবের আর একটি নাম হলো নাজিম। তাহলে এটা এদের নিযুক্ত করলেন কোম্পানির পক্ষ থেকে নায়েবে নাজিম। এর বোঝা যাচ্ছে যে আসলে নবাবের অধীনেই কিন্তু তারা থাকার কথা, নবাবের কথা মতো চলার কথা। কিন্তু প্রকৃতপক্ষে যেটা দেখা যায় সেটা কি দেখা যায় যে নবাবের অধীনে থাকার কথা থাকলেও আসলে তারা ছিলেন মূলত কোম্পানির তাবেদার। অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা বলতেন এই সৈয়দ মোহাম্মদ রেজা খান এবং সেতাব রায় সেভাবেই বাংলায় রাজস্ব আদায়ের ব্যাপারে কাজ করে যেতেন। এই দ্বৈত শাসনে দেখা যায় যে শাসন ব্যবস্থায় অচল অবস্থার সৃষ্টি হয় এবং জনগণের দুর্দশা চরমে ওঠে। একজন ঐতিহাসিক মেকলে তিনি বলছেন যেরূপ নিষ্ঠুর শোষণ এবং উৎপীড়ন বাংলার মানুষ কোনোদিন দেখেনি। এছাড়া 1770 খ্রিস্টাব্দে অনাবৃষ্টি ও খরার কারণে ফসল নষ্ট হয়ে গেলে দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষের সূত্রপাত হয়। এই দুর্ভিক্ষকে বলা হয় 76-এর মন্বন্তর। তা আমরা দ্বৈত শাসনের ফলাফলের দিকে একটু লক্ষ্য করি যে দ্বৈত শাসনের ফলে কি হলো বাংলায়। ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় দ্বৈত শাসন ভূমিকা রাখলেও তাই দেশের আর্থ সামাজিক শান্তি স্থিতি এবং সমৃদ্ধি ধ্বংস করে ফেলেছিল। ঐতিহাসিক কে এর ভাষায় তার একটা কোটেশন যদি আমরা বলি, দি ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন মেড কনফিউশন মোর কনফাউন্ডেড অ্যান্ড কারাপশন মোর কারাপ্ট। দ্বৈত শাসনের ফলে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি হয়, ডাকাতদের উপদ্রব বেড়ে যায়, গ্রাম হয় জনশূন্য এবং যারা ছিলেন এতদিন জমিদার জমির মালিক সেই বেশি অর্থ আদায়ের জন্য সেই সব জমিদাররা এখন ঠিক মনে হচ্ছে যেন জমিদার নেই, তারা এখন পরিণত হয়েছেন ইজারাদারে। ফলে বাংলার মানুষ হতদরিদ্র এবং অসহায় হয়ে পড়ে। ইংরেজদের একচেটিয়া প্রাধান্যে দেশি ও অন্যান্য বিদেশি ব্যবসায়ীরা মার খান। অর্থাৎ এখানে বলা প্রয়োজন শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, এখানে ফরাসিরা ছিলেন। কাজেই তাদের ব্যবসা বাণিজ্যেও যথেষ্ট ক্ষতি হচ্ছিল এবং দেশের যে রপ্তানি আয় সেটা একদম সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। রাজস্বের হার প্রতি বছর বাড়লেও দেখা যায় যে অর্থ পাচার হওয়ার কারণে এ দেশের এই দুরবস্থা দেখা যায়। একটা হিসাব যদি আমরা বলি তো এখানে বলা যায় যে 1768 খ্রিস্টাব্দে শুধু এক বছরই বাংলা থেকে 5.7 মিলিয়ন পাউন্ড অর্থ ইংল্যান্ডে পাচার হয়ে গিয়েছিল। অর্থাৎ রাজস্ব বেশি বেশি নির্ধারণ করা হচ্ছে, রাজস্ব বেশি আয়ও করা হচ্ছে, কিন্তু বাংলার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। হচ্ছে না কেন? যে অর্থগুলো পাচার হয়ে চলে যাচ্ছে ইংল্যান্ডে এবং সেখানে যেটি একটু আগে আওয়াজ দিয়েছিলাম যে সেখানে শিল্প বিপ্লব তারা ঘটিয়েছে এই বাংলার অর্থ দিয়ে।
বলা যায় একদিকে কোম্পানির অস্বাভাবিক রাজস্ব আদায়, অন্যদিকে পরপর 2 বছর অনাবৃষ্টি ও খরার ফলে 1770 খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলা 1176 বঙ্গাব্দে বাংলায় এক প্রচণ্ড দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণে বৃদ্ধি পায়। যদি জিনিসের দাম এক্ষেত্রে বলা যায়, যদি এখানে যে 1 টাকায় দেখা যেত যে 1 মণ চাল পাওয়া যেত, সেইখানে এই দুর্ভিক্ষের সময় দেখা গেল যে 1 টাকাতে চাল পাওয়া যাচ্ছে মাত্র 3 সের। আমি এখানে 3-4 গুণের কথা বলেছি সার্বিকভাবে, কিন্তু চালের কথা হলে এটা অনেক অনেক বেশি। আর অন্যান্য জিনিসগুলো বাজারে যা থাকতো, কোম্পানির লোকজন বেশি মুনাফা করার মানসিকতা থেকে বাজার থেকে সেই জিনিসগুলো বেশি বেশি করে কিনে নিয়ে চলে যেত এবং অল্প করে বাজারে এনে প্রচুর ঊর্ধ্ব মূল্যে এগুলা বিক্রি করত। এবং এই যে খাদ্যাভাব, এই খাদ্যাভাবের ফলে প্রচুর মানুষ মারা যায়, যার পরিসংখ্যানে না বলতে পারলেও বলা হয়েছে যে 1/3 লোক এই দুর্ভিক্ষে মারা যায়। তখন বাংলায় 4 কোটির মতো মানুষ ছিল, আর 1/3 মারা যায়। এবং এই যে দুর্ভিক্ষের করাল গ্রাস, এর ক্ষত বাংলা প্রায় 20 থেকে 25 বছর বয়ে বেরিয়েছে, এটা বিদ্যমান ছিল। মানুষ অভাবের তাড়নায় নিজেদের সন্তানকে বাজারে বিক্রি করে ফেলেছে। খাদ্যাভাবে মানুষ মৃত মানুষের গোস্ত খেয়ে ফেলেছে। গ্রাম ছেড়ে বনে জঙ্গলে মানুষ পালিয়ে গিয়েছে। এইভাবে যে চিত্র বাংলায় আমরা দেখি, এগুলা ছিল দ্বৈত শাসনের একটা, আমরা বলবো যে কুপ্রভাব বা ফলাফল। এরকম পরিস্থিতিতে দেখা যায় যে বাংলায় যে দুর্ভিক্ষ দেখা দিল, 1/3 লোক মারা গেল, তখন ব্রিটেনে এটা নিয়ে অনেক কথা হয়েছে যে দ্বৈত শাসনের ব্যবস্থায় ইংরেজ কোম্পানির অবহেলা, নির্যাতন ও নিপীড়নের কাহিনী ব্রিটিশ পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং ব্রিটিশ নাগরিকরা এর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এবং তুমুল বিতর্কের মুখে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামগ্রিকভাবে দেশের শাসনভার স্বহস্তে গ্রহণ করে। অর্থাৎ এই জিনিসটা ব্যাখ্যা করলে এটা দাঁড়ায় যে যখন 70 সালে 1770 তথা 1176 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ হয়ে গেল, যে দুর্ভিক্ষের চিত্র আমরা জৈনুল আবেদিনের তুলির ছোঁয়ায় দেখেছি, তো কেন এত লোক মারা গেল, এখানে কি সরকারের কিছুই করার ছিল না? তো এই ধরনের জিনিসগুলো ব্যাপারে যখন তারা এখানে লোক পাঠিয়ে তদন্ত করে, তখন তদন্তে বেরিয়ে আসে যে নবাব যদি আরেকটু সক্রিয় হতেন তাহলে পারে হয়তো এত লোক মারা যেত না। অর্থাৎ কোম্পানির দোষ হয়নি, দোষ হয়েছে নবাবের, যে নবাব ঠিকভাবে এটা চালাতে পারেননি। যার দরুন কোম্পানির হাতে যে অর্থটা ছিল, রাজস্ব আদায়ের ব্যাপারটা, দিওয়ানিটা ছিল, এখন ব্রিটেন থেকে সিদ্ধান্ত নিয়ে বলে দেওয়া হলো 1773 সালে একটা আইনের মাধ্যমে যে এখন থেকে অর্থ প্রশাসন অর্থাৎ পুরো শাসন ব্যবস্থাই চালাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো নিয়ন্ত্রণ চলে আসলো এবং এই আইনের মাধ্যমে দ্বৈত শাসনের বিলোপ হলো। 1772 সাল থেকে দ্বৈত শাসন বিলোপ করা হয়েছিল। আমরা যে ব্যক্তির নাম আমাদের বাংলার ইতিহাসে এই যে আমরা পর্যায়টার মুখোমুখি হলাম, বাংলার মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হলো অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এর পিছনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্যক্তির সবচেয়ে বেশি হাত ছিল তিনি হলেন লর্ড ক্লাইভ। তো তার সম্বন্ধে আমরা একটু জেনে নেই। এই ক্লাইভ 1725 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। যখন তার বয়স 18, তখন তিনি মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন নিম্ন বেতনভুক্ত কর্মচারী তথা কেরানির চাকরি নিয়েছিলেন। এই কেরানি হিসেবে তিনি যোগদান করলেন, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট থাকতে পারলেন না। পরে তিনি কি করলেন, এই চাকরি ছেড়ে দিয়ে কোম্পানির সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগদান করলেন এবং এই যে পলাশির যুদ্ধে যে তিনি জয়যুক্ত হলেন, এই জয়ের নায়ক হিসেবে ইংরেজ কোম্পানির কাছে তার গুরুত্ব এবং প্রভাব অনেক বেশি বেড়ে গেল। তিনি 2 দফায়, তিনি প্রথম পর্যায়েও পলাশির যুদ্ধ আমরা জানি 1757 সালে যখন হলো, সেই পর্যায়েও তিনি ছিলেন।
আবার তিনি চলে যাওয়ার পরে 1765 সালে তিনি আবার এসেছেন, দ্বৈত শাসন প্রবর্তন করেছেন। এভাবে বলা হচ্ছে 2টি দফায় তিনি বাংলায় দায়িত্ব পালন করেছেন এবং তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যও ছিলেন। তবে একটি কথা বলা অবশ্যই দরকার যে ঔপনিবেশিক ভারতে নিযুক্ত ব্রিটিশ শাসকদের মধ্যে সবচেয়ে বিতর্কিত ব্যক্তি ছিলেন লর্ড ক্লাইভ। তার উপরে অভিযোগ আনা হয়েছিল যে তিনি বাংলায় নিষ্ঠুরতা চালিয়েছেন এবং প্রচুর অর্থ বাংলা থেকে তিনি কুক্ষিগত করেছেন, ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়েছেন। 1770 সালে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ হওয়ার পর এটি নিয়ে পার্লামেন্টে অনেক কথা হয়েছে। শেষ পর্যন্ত তিনি অভিযোগ থেকে মুক্তি পেয়েছিলেন, কিন্তু তারপরেও এই যে তার নামে এই যে কলঙ্ক, এই কলঙ্ক থেকে তিনি রেহাই পাওয়ার জন্য 1774 খ্রিস্টাব্দে লন্ডনে আত্মহত্যা করেছিলেন। আমরা আজকের পাঠের সারাংশে চলে যাই। বাংলায় দেওয়ানি লাভ, দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন এবং তার পরবর্তীতে যে দুর্ভিক্ষ এবং শেষ পর্যন্ত দিওয়ানি দ্বৈত শাসন প্রত্যাহার, এই সব মিলিয়েই যদি আমরা একটু সংক্ষেপে বলি তাহলে বলতে হয় যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থায় রাজস্ব নির্ধারণ ও আদায় কোম্পানির হাতে থাকায় বাংলার মানুষের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। পাশাপাশি 1768 ও 1769 খ্রিস্টাব্দে অনাবৃষ্টি ও খরার কারণে 1770 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষে বাংলার 1/3 লোক মারা যায়। ফলশ্রুতিতে 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন ঘটে। পুরো ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে। আমরা যে আজকের পাঠ পেলাম সেখান থেকে একটু বাড়ির কাজ তোমাদের জন্য আমি দিতে চাই। তোমাদের জন্য বাড়ির কাজ হবে 1770 খ্রিস্টাব্দে যে দুর্ভিক্ষের যে অবস্থাটা বললাম, সেই দুর্ভিক্ষের উপরেই তোমরা লিখবে, খাতায় লিখবে এবং পরবর্তীতে এটা জমা দেবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকে যে ক্লাসটি নিলাম এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ আমরা আগে জানতাম যে বাংলা সমৃদ্ধশালী একটি দেশ, কিন্তু সেই বাংলার যে অর্থনৈতিক দুরবস্থা, মানুষের যে অবস্থা, সেটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ, দ্বৈত শাসন প্রবর্তনেরই একটা আমরা বলবো যে বিরূপ প্রভাব, এবং এরই মধ্য দিয়ে শেষ পর্যন্ত 200 বছর তারা টিকে থাকলো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।